ওয়েলকাম সবাইকে প্রতিষ্ঠা এডুকেশনের পক্ষ থেকে। তোমরা সবাই জানো যে এসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডির এক্সাম কিন্তু খুবই আসন্ন এবং সেখানে কিন্তু বায়োলজি থেকেও কোশ্চেন আসে। আমাদের এখানে প্রত্যেকটা টপিকের আলাদা করে ক্লাস হবে এবং তার রিলেটেড এমসিকিউ কিন্তু প্র্যাকটিস করানো হবে। আজকে আমরা পড়বো বায়োলজির একটা বেসিক চ্যাপ্টার, সেটা হচ্ছে কোষীয় গঠন বা সেল স্ট্রাকচার। খুব ইম্পর্টেন্ট এটা চ্যাপ্টার, কারণ এটা যদি আমরা না বুঝি বায়োলজির অন্যান্য টপিক কিন্তু আমাদের বুঝতে খুব অসুবিধা হবে। তাহলে আর সময় নষ্ট না করে আমরা শুরু করি। কি শুরু করব? কোষের গঠন রিলেটেড কিছু এমসিকিউ। দেখো এখানে কি বলেছে, বলেছে কোষে লিপিড, কোষে ফার্স্ট কোশ্চেনটা দেখো, ফার্স্ট কোশ্চেনটা বলেছে কোষে লিপিড সংশ্লেষের স্থান কোনটা। ফার্স্ট অপশন রয়েছে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, সেকেন্ড রয়েছে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, 3 নম্বর রয়েছে সিমপ্লাস্ট এবং 4 নম্বর অপশন রয়েছে নিউক্লিওপ্লাজম। তো এই মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকিউলামটা কোথায় থাকে? এটা ধরো একটা কোষ, এই কোষের ভেতরে এটা ধরো নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের ভেতরে থাকে হচ্ছে নিউক্লিওপ্লাজম। ঠিক আছে, এই নিউক্লিয়াসকে আমরা বলি কোষের ব্রেন অফ দ্য সেল এবং এখানে এরকম কিছু এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম থাকে। কিছু এন্ডোপ্লাজমিক রেটিকিউলামে এরকম রাইবোসোম থাকে। রাইবোসোমের কাজ কি? রাইবোসোমের কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষ করা। রাইবোসোমের কাজ কি? প্রোটিন সংশ্লেষ করা। ঠিক আছে, তাহলে যে এন্ডোপ্লাজমিক রেটিকিউলামে রাইবোসোম উপস্থিত থাকবে সেখানে কি হবে? তার কাজ কি হবে? প্রোটিন তৈরি করা। তাহলে এই অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকিউলামে কি প্রেজেন্ট থাকে? রাইবোসোম প্রেজেন্ট থাকে। তাহলে এর কাজ কি হবে? এর কাজ হবে প্রোটিন তৈরি করা। ঠিক আছে, আচ্ছা মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকিউলামে কি থাকবে? এই যে এগুলোতে রাইবোসোম উপস্থিত থাকবে না। তাহলে এর কাজ কি হবে? এর কাজ হচ্ছে কোষের লিপিড সংশ্লেষ করা। ঠিক আছে, আর নিউক্লিওপ্লাজম কোথায় উপস্থিত থাকে? নিউক্লিয়াসে উপস্থিত থাকে। ঠিক আছে, তাহলে এই কোশ্চেনের অ্যান্সার হবে হচ্ছে কোষের লিপিড সংশ্লেষের স্থান হবে হচ্ছে কোনটা? কোনটা হবে কোষের লিপিড সংশ্লেষের স্থান? কোষের লিপিড সংশ্লেষের স্থান হবে কোনটা হবে? মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। কারণ অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকিউলামের ফাংশন কি? প্রোটিন তৈরি করা। লিপিড মানে ফ্যাট। ঠিক আছে, আমরা চলে যাব, এই দেখো এখানে অ্যান্সারটা দিয়ে দিয়েছে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। আমরা চলে যাব সেকেন্ড কোশ্চেন। সেকেন্ড কোশ্চেনে কি বলেছে দেখো, ভালো করে দেখো কি বলেছে। কোষের কঠিন বস্তু অন্তর্ভুক্ত করাকে কি বলা হয়? কোষে কঠিন বস্তু অন্তর্ভুক্ত করাকে কি বলা হয়? পিনোসাইটোসিস। এটা কি হয়? কোষে যে তরল বস্তু এটাকে যদি অন্তর্ভুক্ত করি তাহলে সেই পদ্ধতিটাকে বলি পিনোসাইটোসিস। এই কোশ্চেনটা যদি থাকতো কোষের তরল বস্তু অন্তর্ভুক্ত করাকে কি বলে, তাহলে উত্তর হতো পিনোসাইটোসিস। তাহলে পিনোসাইটোসিস হবে না। সেকেন্ড কোশ্চেন কি বলেছে? ফ্যাগোসাইটোসিস। ফ্যাগোসাইটোসিস মানে কি? ফ্যাগোসাইটোসিস মানে হচ্ছে কোষে কঠিন বস্তুকে অন্তর্ভুক্ত করাকে আমরা কি বলি? ফ্যাগোসাইটোসিস। আর 3 নম্বরটা কি বলেছে? 3 নম্বরটা বলেছে সক্রিয় পরিবহন। এখানে কি হয়? কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে কি হচ্ছে? মলিকিউলসের মুভমেন্ট হয়। ঠিক আছে, তাহলে এটা একটা পরিবহন, ট্রান্সপোর্ট সিস্টেম। ঠিক আছে, এখানে হচ্ছে এটিপি দরকার হয়, এটিপির দরকার হয়। তাহলে এটা তো হবে না। 4 নম্বর কি বলছে? অটোলাইসিস। অটোলাইসিস, অটো মানে নিজে নিজে, লাইসিস মানে নষ্ট করে দেওয়া। নিজেই যদি নিজের কোষকে আমরা ধ্বংস করি তাহলে সেই প্রসেসটাকে আমরা কি বলছি? অটোলাইসিস। তাহলে এখান থেকে সহজেই বুঝতে পারছো যে এই কোশ্চেনটার সঠিক অপশন কোনটা হবে? ফ্যাগোসাইটোসিস। মানে দেখো উত্তর দেওয়া আছে আমাদের ফ্যাগোসাইটোসিস। 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেনটা সবাই দেখো কি আছে। 3 নম্বর কোশ্চেনটা দিয়েছে দ্বিপর্দাযুক্ত কোষীয় অঙ্গাণুগুলি হলো, মানে যে সমস্ত কোষীয় অঙ্গাণুতে দুটো পর্দা থাকবে। দ্বিপর্দা মানে দুটো পর্দা থাকবে। ঠিক আছে, তাহলে এই যে আমরা দেখে নিই তাহলে কোন কোন কোষীয় অঙ্গাণুতে দুটো পর্দা থাকে। আচ্ছা, মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া দেখতে কিরকম হয়? অনেকটা এরকম টাইপের। ঠিক আছে, এর মধ্যে কি থাকে? ক্রিস্টি থাকে, ম্যাট্রিক্স থাকবে, আমরা পড়বো। দেখো ভালো করে, মাইটোকন্ড্রিয়া ছবি দেখেই বুঝতে পারছো এখানে কি থাকে? দুটো পর্দা থাকে। গলগি বডিতে কটা পর্দা থাকে? একটা পর্দা থাকে।
ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট কি প্রাণী কোষে উপস্থিত থাকে? না। ক্লোরোপ্লাস্ট কোথায় উপস্থিত থাকে? উদ্ভিদ কোষে। ক্লোরোপ্লাস্টের মধ্যে কি থাকে? ক্লোরোফিল রঞ্জক পদার্থ থাকে, যেটা কি করে আমাদের গাছের কি করে, গাছের খাদ্য তৈরি করতে সাহায্য করে। তাহলে ক্লোরোফিলও কিন্তু দুটো পর্দা বিশিষ্ট। মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়াও দেখো দুটো পর্দা বিশিষ্ট। নিউক্লিয়াস, হ্যাঁ নিউক্লিয়াসও কিন্তু দুটো পর্দা বিশিষ্ট। ক্লোরোপ্লাস্টও কিন্তু দুটো পর্দা বিশিষ্ট। আমরা পরের অপশনগুলো তো একবার দেখে নিই। নিউক্লিয়াস দুটো পর্দা বিশিষ্ট, গলগি বস্তু এ কিন্তু একটা পর্দা বিশিষ্ট, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দুটো পর্দা বিশিষ্ট, নিউক্লিয়াস দুটো পর্দা বিশিষ্ট, রাইবোজোম কোনো পর্দা থাকে না। ক্লোরোপ্লাস্টেরও কি হয়? দুটো পর্দা বিশিষ্ট। তাহলে সঠিক উত্তরটা কি হবে? সঠিক উত্তরটা দেখো এখানে 2 2 2। তাহলে সঠিক উত্তরটা কি হবে? সঠিক উত্তরটা হবে, দেখে নি আমরা কি আছে সঠিক উত্তরটা। সঠিক উত্তরটা দেখে নি, সঠিক উত্তর আছে মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস এবং ক্লোরোপ্লাস্ট, মানে অপশন বি। 4 নম্বরটা দেখো, 4 নম্বরটা কি বলেছে? 4 নম্বরটা বলেছে যে এই যে ফ্যাগোসাইটোসিস এবং পিনোসাইটোসিসকে একত্রে কি বলে? ফ্যাগোসাইটোসিস মানে কি? আমরা এক্ষুনি বললাম ফ্যাগোসাইটোসিস মানে কঠিন বস্তুকে অন্তর্ভুক্ত করা। আর পিনোসাইটোসিস মানে কি? পিনোসাইটোসিস মানে হচ্ছে তরল বস্তুকে অন্তর্ভুক্ত করা। এই দুটো প্রসেসকে কি বলা হয়? এই দুটো প্রসেসকে একত্রে কি বলে? একত্রে বলে হচ্ছে এন্ডোসাইটোসিস। এন্ডোসাইটোসিস হচ্ছে এমন একটা প্রসেস যার মধ্যে এই দুটো পড়ে, ফ্যাগোসাইটোসিস এবং এন্ডোসাইটোসিস। সাসপেনশন ফিডিং, এটা কি? জলের মধ্যে যে সমস্ত অর্গানিজম থাকে তারা কি করে জলের মধ্যে? ফিডিং মানে কি? ফিডিং মানে হচ্ছে খাওয়া, ফিডিং, ঠিক আছে। সাসপেনশন ফিডিং মানে জলের মধ্যে ঝুলে থাকা বিভিন্ন খাদ্যবস্তুকে, যেমন বিভিন্ন প্ল্যাঙ্কটন জাতীয় খাদ্যকে খাওয়াটাকে আমরা বলি হচ্ছে সাসপেনশন ফিডিং। 3 নম্বরটা দেখো, 3 নম্বরটা কি বলেছে? সর্বভুক। সর্বভুক মানে কি? যারা সব খায়। সর্বভুক কারা? মানুষ। মানুষ কিন্তু যেমন গাছ খায় তেমনি কিন্তু আবার প্রাণীও খায়, ঠিক আছে। তো সর্বভুক মানে অমনিভোর, মানুষ হচ্ছে সর্বভুক। তারপর কি হচ্ছে 4 নম্বরটা? 4 নম্বরটা হচ্ছে মিউকাস ট্র্যাপ। ট্র্যাপ মানে কি? ট্র্যাপ দেখো কোনো মিউকাসকে কাজে লাগিয়ে যখন কোনো অর্গানিজমকে শিকার করছে, ট্র্যাপ করছে, তার আয়ত্তায় আনছে, তখন মিউকাসকে কাজে লাগিয়ে তখন সেটা সেই ধরনের পদ্ধতিটাকে আমরা কি বলছি? মিউকাস ট্র্যাপ। তাহলে এটা দেখে আমরা বুঝতেই পাচ্ছি যে সঠিক উত্তরটা কোনটা হবে। সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে হচ্ছে এন্ডোসাইটোসিস। সঠিক উত্তর কি হবে? এন্ডোসাইটোসিস। তারপরের কোশ্চেনটা দেখো, 5 নম্বর কোশ্চেন। 5 নম্বর কোশ্চেনটা হচ্ছে, ভালো করে দেখো, যে অঙ্গাণুটি প্রোক্যারিওট এবং ইউক্যারিওট উভয় কোষেই দেখা যায় সেটা কি? প্রোক্যারিওটিক কি? প্রোক্যারিওটিক কোষে কোনো পর্দাবৃত কোষ অঙ্গাণু থাকে না। প্রোক্যারিওটিক কোষে কি থাকে না? কোনো পর্দাবৃত কোষ অঙ্গাণু থাকে না। তাহলে ভালো করে দেখো, মাইটোকন্ড্রিয়া আমরা এক্ষুনি পড়েছি, মাইটোকন্ড্রিয়া কি? দ্বিপর্দা বিশিষ্ট। তাহলে প্রোক্যারিওটিক কোষে কি হয়? কোনো পর্দাবৃত কোষ অঙ্গাণু থাকে না। তাহলে প্রোক্যারিওটিক কোষে কি মাইটোকন্ড্রিয়া থাকবে? থাকবে না। তা 2 নম্বর দেখো, গলগি বস্তু। গলগি বস্তুতে কটা থাকে? কটা পর্দা থাকে? একটা পর্দা থাকে, আমরা পড়েছি এর আগের কোশ্চেনে। তাহলে গলগি বস্তুতে যেহেতু একটা থাকে, এক্সটোরিও পর্দা থাকে, তাই গলগি বস্তু কি প্রোক্যারিওটিক কোষে উপস্থিত থাকবে? থাকবে না। 2 নম্বর তারপর আছে দেখো লাইসোজোম। লাইসোজোম থাকে হচ্ছে প্রাণী কোষে, ঠিক আছে। লাইসোজোম থাকে হচ্ছে প্রাণী কোষে, এটা কিন্তু উদ্ভিদ কোষেও থাকে না। আর এটা কিন্তু প্রোক্যারিওটিক কোষ মানে আদি কোষ, প্রোক্যারিওটিক কোষেও কিন্তু লাইসোজোম থাকবে না। রাইবোজোম, ভালো করে দেখো, রাইবোজোম কিন্তু কি হয়? পর্দাবিহীন হয়। রাইবোজোম কি হয়? পর্দাবিহীন। তাই প্রোক্যারিওটিক কোষে রাইবোজোম থাকে এবং সেই রাইবোজোমটা কি হয়? 70S প্রকৃতির। তাহলে ইউক্যারিওটিক কোষেও কিন্তু, ইউক্যারিওটিক কোষে তো রাইবোজোম, গলগি বডি, মাইটোকন্ড্রিয়া সবই থাকবে, ঠিক আছে। তাহলে ইউক্যারিওটিক কোষেও কিন্তু রাইবোজোম প্রেজেন্ট থাকে, সেটা হয় 80S। তাহলে কোন যে অঙ্গাণুটি প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক উভয় কোষেই দেখা যায় সেটার অ্যান্সার, সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে হচ্ছে রাইবোজোম, কারণ রাইবোজোমে কিন্তু কোনো পর্দা থাকে না। এরকমও কোশ্চেন আসতে পারে, কোন কোষীয় অঙ্গাণুটি পর্দাবিহীন? উত্তর কি হবে? উত্তর হবে হচ্ছে রাইবোজোম। আচ্ছা, তারপরের কোশ্চেনটা দেখো, সেলুলোজ নির্মিত সেলুলোজ নির্মিত প্রাচীর কোথায় দেখা যায়? মানে কোষ প্রাচীর সেলুলোজ নির্মিত
কোষ প্রাচীরটা সেলুলোজ দ্বারা কোথায় দেখা যায়? ভালো করে দেখো, প্রাণীতে, প্রাণী কোষে তো কোষ প্রাচীর থাকেই না, প্রাণী কোষে কি থাকে? কোষ পর্দা থাকে, তাহলে এটা হবে না। ব্যাকটেরিয়াতে কোষ প্রাচীর কি নিয়ে গঠিত? পেপটাইডোগ্লাইক্যান। ব্যাকটেরিয়াতে কোষ প্রাচীর কি নিয়ে গঠিত? পেপটাইডোগ্লাইক্যান। তাহলে এটা কি হবে? সেলুলোজ দ্বারা কোষ প্রাচীর হবে না। ছত্রাকে কি থাকে? ছত্রাকের কোষ প্রাচীর কি নিয়ে গঠিত? পেকটিন নিয়ে গঠিত। তাহলে ছত্রাকের কোষ প্রাচীর সেলুলোজ দিয়ে গঠিত না, এটাও হবে না। তাহলে উদ্ভিদ, উদ্ভিদ তাহলে কি হবে? উদ্ভিদের যে কোষ প্রাচীর সেটা কি হবে? সেটা সেলুলোজ দ্বারা গঠিত। তাহলে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে হচ্ছে উদ্ভিদ। বুঝতে পারছো সবাই? আচ্ছা, ভালো করে দেখো, জিন জোড়ায় অবস্থান করে না। জিন জোড়ায় অবস্থান করে না মানে এন হিসাবে থাকে, 2n হিসাবে থাকে না। কি বলছে? দেহ কোষ, আমাদের শরীরের যে বিভিন্ন কোষগুলি সেগুলো কি হিসাবে থাকে? হ্যাপ্লয়েড হিসাবে থাকে না ডিপ্লয়েড হিসাবে থাকে? সব কোষগুলো কি হচ্ছে? জোড়ায় অবস্থান করে, 2n হিসাবে থাকে। নিষেকের পরে ডিম্বাশয়। নিষেক মানে কি? ফার্টিলাইজেশন। ফার্টিলাইজেশন করতে কি লাগে? একটা স্পার্ম লাগে, আর একটা কি লাগে? ওভাম লাগে। একটা শুক্রাণু লাগে, আর একটা কি লাগে? ডিম্বাণু। এই দুটো মিলে তৈরি কি হয়? জাইগোট। তাহলে জাইগোট কি হচ্ছে? জাইগোট। তাহলে নিষেকের পরে ডিম্বাশয় মানে ওভারিতে যে জাইগোট তৈরি হচ্ছে সেটা কি? সেটা এটা স্পার্ম এন, ওভাম এন, তাহলে জাইগোট তৈরি হচ্ছে কি? 2n। তাহলে নিষেকের পরে ডিম্বাশয়েও কি থাকে? 2n, মানে জোড়ায় থাকছে। 3 নম্বর বলছে জনন কোষ। এই দেখো, এই যে শুক্রাণুটা আর এই যে ডিম্বাণুটা এটা তো একা থাকে মানে হ্যাপ্লয়েড হিসাবে থাকে, এগুলো কি জোড়ায় থাকছে? জোড়ায় থাকছে না। তাহলে জনন কোষটা কিন্তু হ্যাপ্লয়েড হিসাবে থাকছে, এগুলো কিন্তু জোড়ায় থাকছে না। 4 নম্বর কি বলছে? ভ্রূণে। ভ্রূণেও কিন্তু কি হচ্ছে? ভ্রূণে জাইগোট থেকে ভ্রূণ তৈরি হচ্ছে, সেখানেও কি থাকবে? সেখানেও ডিপ্লয়েড কন্ডিশনে থাকবে, মানে সেখানেও কি থাকবে? জিন জোড়ায় অবস্থান করবে। তাহলে কোথায় জিন জোড়ায় অবস্থান করে না? কোথায় করে না? জনন কোষ। জনন কোষ মানে কি? স্পার্ম, ওভাম। স্পার্ম মানে কি? শুক্রাণু। ওভাম মানে কি? ডিম্বাণু। এখানে কিন্তু হ্যাপ্লয়েড কন্ডিশনে থাকে। তাহলে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে হচ্ছে জনন কোষ। সঠিক উত্তর হবে হচ্ছে জনন কোষ। ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো, ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কি নিয়ে গঠিত? এক্ষুনি আমরা পড়লাম, এক্ষুনি আমরা পড়লাম তো। এই যে ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কি নিয়ে গঠিত? বলো, ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কি নিয়ে গঠিত? আচ্ছা, ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কি নিয়ে গঠিত? সেলুলোজ কোথায় প্রেজেন্ট থাকে? উদ্ভিদের ক্ষেত্রে। উদ্ভিদের কোষ প্রাচীর কি নিয়ে গঠিত? সেলুলোজ নিয়ে গঠিত। আর তাহলে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কি নিয়ে গঠিত? ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর হচ্ছে পেপটাইডোগ্লাইকান নিয়ে গঠিত। আমরা এক্ষুনি পড়েছি ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কি নিয়ে গঠিত? পেপটাইডোগ্লাইকান নিয়ে গঠিত। তাহলে আমাদের দেখো সঠিক উত্তর কি আছে? সঠিক উত্তর আছে হচ্ছে পেপটাইডোগ্লাইকান। আচ্ছা, এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ভালো করে দেখো। আচ্ছা, দেখো কি বলেছে, ফ্লুইড মোজাইক মডেল কে আবিষ্কার করেন? এটা কি? এই মডেলটা কোথায় থাকে? এটা হচ্ছে প্লাজমা মেমব্রেনের মডেল। এটা কি কিসের মডেল? প্লাজমা মেমব্রেনের মডেল। ঠিক আছে, তিনি কি বলেছিলেন? এই প্লাজমা মেমব্রেন, তিনি বলেছিলেন প্লাজমা মেমব্রেন নিয়ে গঠিত, কি নিয়ে গঠিত? প্রোটিন এবং লিপিড নিয়ে গঠিত। ঠিক আছে, তিনি বলেছিলেন। তাহলে এই যে প্লাজমা মেমব্রেন বা কোষ পর্দা কোথায় প্রেজেন্ট থাকে? এটা কিন্তু উদ্ভিদ কোষেও প্রেজেন্ট থাকে, আবার প্রাণী কোষেও উপস্থিত থাকে। এই যে মডেলটা কি বলেছিলেন? মডেলটা নিয়ে বলেছিলেন যে কোষ পর্দা প্রোটিন এবং লিপিড নিয়ে গঠিত। এই যে ফ্লুইড মোজাইক মডেল, এটা কে আবিষ্কার করেন? সেটা হচ্ছে, দেখো ভালো করে দেখো, ই হেকেল কিন্তু ফ্লুইড মোজাইক মডেলের আবিষ্কর্তা না। ইনি কিসের নামকরণ করেছিলেন? প্লাস্টিডের। ঠিক আছে। আচ্ছা, জোহেনসনও কিন্তু ফ্লুইড মোজাইক মডেল কিন্তু আবিষ্কার করেননি। তারপর কি আছে? সিঙ্গার অ্যান্ড নিকলসন। ঠিক আছে। আচ্ছা, আল্টম্যান কি আবিষ্কার করেন? আল্টম্যান আবিষ্কার করেন হচ্ছে মাইটোকন্ড্রিয়া।
আল্টম্যান আবিষ্কার করেন মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়ার নামকরণ করেছিলেন আল্টম্যান, ইহেকেল করেছিলেন প্লাস্টিডের নামকরণ, জোহেনসন করেছিলেন জিনের নামকরণ, আর সিঙ্গার অ্যান্ড নিকলসন খুব ইম্পর্টেন্ট, তিনি কিসের আবিষ্কার করেছিলেন? ফ্লুইড মোজাইক মডেল। এই ফ্লুইড মোজাইক মডেলটা কিসের মডেল? প্লাজমা মেমব্রেনের মডেল। তিনি কি বলেছিলেন? প্লাজমা মেমব্রেন হচ্ছে প্রোটিন এবং লিপিড নিয়ে গঠিত। তাহলে আমরা সঠিক উত্তরটা দেখে নিই কি আছে। সঠিক উত্তর হচ্ছে সিঙ্গার এবং নিকলসন। ঠিক আছে, আচ্ছা তারপরের কোশ্চেনটা দেখো, ক্যারোটিনয়েড কোন রঙের রঞ্জকের সঙ্গে সম্পর্কিত? ক্যারোটিনয়েড এটা কি? এটা একটা ক্রোমোপ্লাস্টিড। এটা একটা ক্রোমোপ্লাস্টিড। এটা একটা কি? ক্রোমোপ্লাস্টিড, মানে যে বিভিন্ন রঙের কালার দেয়। ঠিক আছে, এই যে ফুলের বিভিন্ন কালার হয়, ফলের বিভিন্ন কালার হয়, সেটা কিসের কারণে? আচ্ছা আগে বলো এই ক্রোমোপ্লাস্টিডটা কোথায় উপস্থিত থাকে? ক্রোমোপ্লাস্টিডটা উপস্থিত থাকে হচ্ছে উদ্ভিদে। আচ্ছা উদ্ভিদে কি শুধু এই এক ধরনের প্লাস্টিড থাকে? না, একদমই না। উদ্ভিদের দেহে 3 ধরনের প্লাস্টিড থাকে। এক হচ্ছে ক্রোমোপ্লাস্টিড, 2 কি থাকে? 2 হচ্ছে ক্লোরোপ্লাস্টিড বা ক্লোরোপ্লাস্ট। ঠিক আছে, ক্লোরোপ্লাস্টিড। 3 কি থাকে? লিউকোপ্লাস্ট বা লিউকোপ্লাস্টিড। ঠিক আছে, তাহলে দেখো এই যে ক্লোরোপ্লাস্ট, এই ক্লোরোপ্লাস্ট কি করে? ক্লোরোপ্লাস্টিডের মধ্যে ক্লোরোফিল নামক এক ধরনের রঞ্জক পদার্থ থাকে, যেটা কি করে? উদ্ভিদের সবুজ খাদ্য, মানে উদ্ভিদের যে খাদ্য তৈরি করতে সাহায্য করে। তো ক্লোরোপ্লাস্টিডের কাজ হচ্ছে উদ্ভিদের যে ক্লোরোফিল যে রঞ্জক পদার্থটার জন্য এটা দায়ী। লিউকোপ্লাস্ট কি করে? লিউকোপ্লাস্ট হচ্ছে খাদ্য সঞ্চয় করতে সাহায্য করে। উদ্ভিদের যে বিভিন্ন স্টার্চ, তারপর হচ্ছে স্টার্চ জাতীয় খাদ্যগুলোকে কি করে? লিউকোপ্লাস্টিড সঞ্চয় করে। তাহলে ক্রোমোপ্লাস্টিড কি করে? ক্রোমোপ্লাস্টিড হচ্ছে উদ্ভিদের যে বিভিন্ন কালার হয় ফুল ফলের, এই কালারের জন্য দায়ী। তাহলে ক্যারোটিনয়েড হচ্ছে এক ধরনের ক্রোমোপ্লাস্টিড, যেটা বলেছে কোন রঙের রঞ্জকের সঙ্গে যুক্ত। দেখো নীল কালার, এটা যুক্ত হচ্ছে অ্যান্থোসায়ানিন। এটা যুক্ত কি? অ্যান্থোসায়ানিনের সাথে। ঠিক আছে, সবুজ আমরা কি বললাম? সবুজ হচ্ছে ক্লোরোফিলের সাথে যুক্ত। ঠিক আছে, বেগুনি কিসের সাথে যুক্ত? বেগুনি হচ্ছে বিটানিন নামক ক্রোমোপ্লাস্টের সাথে যুক্ত। তাহলে হলুদ কমলাটা কিসের সাথে যুক্ত? হলুদ কমলাটা হচ্ছে ক্যারোটিনয়েডের সাথে যুক্ত। তাহলে সঠিক উত্তরটা কি হবে? সঠিক উত্তরটা হবে হচ্ছে ক্যারোটিনয়েড। দেখো সঠিক উত্তরটা হচ্ছে হলুদ কমলা, মানে ক্যারোটিনয়েড এই হলুদ কমলা রঞ্জকের জন্য দায়ী। ঠিক আছে, আচ্ছা পরেরটা দেখো, মিওসিস 1 কে রিডাকশনাল সেল ডিভিশন বলা হয় কেন? মিওসিস 1 কে ভালো করে দেখো, সেল যে ডিভিশন হয়, আমাদের কোষ কি হচ্ছে? সব সময় কি হচ্ছে? বিভাজন হচ্ছে। একটা কোষ কখন বুঝবে যে তার কোষটা ডিভিশন হওয়ার জন্য দরকার বা প্রয়োজনীয়? ধরো এটা হচ্ছে কোষ, আর এটা তোমরা সবাই বুঝতে পারছো এটা হচ্ছে নিউক্লিয়াস। ঠিক আছে, এই যে কোষ সবসময় কি হচ্ছে? গ্রোথ হতে থাকে, মানে কোষ সবসময় কি হচ্ছে? বৃদ্ধি পেতে থাকছে। যখন এই ধরো নিউক্লিয়াসের সাইজ বেড়ে গেল, নিউক্লিয়াসের সাইজ সেম রয়েছে কিন্তু কি হচ্ছে? কোষের সাইজ বেড়ে গেল, তখন কি হচ্ছে? এখানে কোষটা আমরা সবাই জানি যে কোষ হচ্ছে আমাদের ব্রেনের মতন কাজ করে, সব জায়গায় মেসেজ দেয়। ঠিক আছে, তো নিউক্লিয়াস কি করছে? আগে যখন কোষটা ছোট ছিল তখন কি করছিল? নিউক্লিয়াস সব জায়গায় খবর পাঠাতে পারছিল, মানে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের রেশিওটা ঠিকঠাক ছিল। কিন্তু এবার কি হচ্ছে? দেখো কোষটা বেড়ে গেল, কোষের সাইজ এতটা বেড়ে গেল, ফলে নিউক্লিয়াসটা একই রয়ে গেছে, কিন্তু তখন কি হচ্ছে? নিউক্লিয়াস কিন্তু কোষের সব জায়গায় কি হচ্ছে? খবর পাঠাতে পারছে না। মানে এই যে নিউক্লিয়াস ইস্টু যে সাইটোপ্লাজমের যে রেশিওটা বিঘ্নিত হলো, তখন কি করবে? কোষ কি হবে? ডিভিশন হবে। তখন কোষ কি হবে? ডিভিশন হবে। ভালো করে দেখো, এই যে কোষের যে ডিভিশন সেটা সাধারণত 2 রকমের হয়। একটা হচ্ছে মাইটোসিস, আর একটা কি? আর একটা হচ্ছে মিওসিস। ঠিক আছে, এই মাইটোসিসকে আমরা কি বলি? সমবিভাজন। মাইটোসিসকে আমরা কি বলি? সমবিভাজন। মানে যদি ডিপ্লয়েড সেল থাকে তাহলে 2n থেকে কি হবে? 2nই তৈরি হবে। কিন্তু মিওসিস 2টো ভাগে ভাগ হয়। মিওসিস কি হয়? 2টো ভাগে ভাগ হয়, একটা মিওসিস 1 আর একটা কি হয়? মিওসিস 2।
এই যে মিওসিস 1 কে আমরা কি বলছি? রিডাকশনাল সেল ডিভিশন বলছি, রিডাকশনাল সেল ডিভিশন বলছি। কেন? কারণ এখানে 2n থেকে কি তৈরি হবে? n তৈরি হবে, মানে ডিপ্লয়েড যদি কোষ থাকে সেখানে কি হবে? হ্যাপ্লয়েড হয়ে যাবে, মানে কি হবে? ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যাবে। কিন্তু মিওসিস 2 হচ্ছে সমবিভাজন, এখানে ক্রোমোজোম সংখ্যার কোনো পার্থক্য থাকবে না। তাহলে দেখো মিওসিস 1 কে রিডাকশনাল সেল ডিভিশন বলা হয় কেন? কারণ ডিএনএ কন্টেন্ট বৃদ্ধি পায়, ভুল। ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়, হ্যাঁ ঠিক আছে। সেল বিভাজন হয় না, এটা তো কোনো কোনো সম্পর্কই নেই এটার সাথে। ক্রোমোজোম সংখ্যা দ্বিগুণ হয় না, ক্রোমোজোম সংখ্যা তো দ্বিগুণ হয় না। দেখি তাহলে আমাদের সঠিক উত্তরটা কি আছে। সঠিক উত্তরটা হচ্ছে ক্রোমোজোম সংখ্যা কিন্তু অর্ধেক হয়। আচ্ছা, পরের কোশ্চেনটা দেখো, এটা তো খুব ইম্পর্টেন্ট, খুব জিকের একটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। কি বলছে দেখো, ক্ষুদ্রতম প্রোক্যারিওটিক কোষ কোনটি বা ক্ষুদ্রতম প্রোক্যারিওটিক জীব কোনটা? কি? মাইক্রোসিস্টিস না, মাইক্রোপ্লাজমা, হ্যাঁ এটা হতে পারে। ব্যাকটেরিয়া না। ক্লোরেল্লা কি? ক্লোরেল্লা হচ্ছে একটা অ্যালগি, তো অ্যালগি তো হবে না। তাহলে সঠিক উত্তরটা কি হবে? সঠিক উত্তরটা হবে হচ্ছে মাইক্রোপ্লাজমা। ঠিক আছে, তাহলে আজকে আমাদের এই 12টা কোশ্চেন নিয়ে আলোচনা হলো। পরের দিন আমরা আরো বেশি ভালো করে অন্য একটা টপিক নিয়ে আলোচনা করব। তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি কি করতে হবে? সাবস্ক্রাইব এবং ফলো করতে হবে।